আচ্ছা, কার কার বাড়িতে এরকম হয় বলুন তো, যে সবজি কাটতে কাটতে যতটা কেটেছেন অথচ দেখছেন তার অর্ধেকেরও কম হয়েছে? আমার তো বাড়িতে হয়, বুঝতে পারছেন না? শীতের সময় আমার বাড়িতে মটরশুঁটি রান্না করার আগে যতটা মটরশুঁটি ছাড়াবো ভাবি ততটা তো হয়ই না, যখন দেখি বাটিতে কয়েকটা পড়ে রয়েছে, কারণ এটা আগেই পেটে চালান হয়ে যায়। এজন্য মটরশুঁটির রেসিপিও আমি সেভাবে দিয়ে উঠতে পারি না। তবে হঠাৎ করে মনে করলাম যে না, একটা ভালো রেসিপি না দিলেই না, যেটা আপনারা খুব মিস করবেন। যতদিন এই মটরশুঁটি রয়েছে ততদিনের মধ্যে একবার অন্তত তৈরি করে ফেলুন আজকের এই রেসিপিটা। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব মটরশুঁটির ধোকা। এটার জন্য কি কি উপকরণ লাগবে? এর জন্য নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ মতো মটরশুঁটি, আছে 1 ইঞ্চের মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। এছাড়া লাগবে বেশ কিছুটা ধনেপাতা, যেটা মটরশুঁটির সঙ্গেই পেস্ট করতে হবে। আর মশলার জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এছাড়াও তরকারিটা বানাবো আলু দিয়ে, তাই আমি 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও মশলা আমি নিয়েছি হাফ কাপের থেকে কিছুটা কম কাজু, আছে 1 টেবিল চামচের থেকে কিছুটা কম মৌরি, 1 টেবিল চামচের থেকে বেশ কিছুটা কম জিরে, আর কিছু গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এছাড়াও লাগবে 2টো ডিম। চাইলে এটাকে নিরামিষও বানানো যায়, তবে ডিম দিয়ে বানালে এই ধোকাটা ভীষণ নরম হয়। এবার চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি মটরশুঁটিটাকে পেস্ট করে নেব। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন 2 কাপ মটরশুঁটি আছে। এখন এটাকে একটা মিক্সির জারে ভরে ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মাঝে একবার ঘুরিয়ে নিয়ে এর মধ্যেই যোগ করে দিয়েছি যেটুকু ধনেপাতা দেখিয়েছিলাম সেই ধনেপাতাটাকে। চাইলে আগেও একসঙ্গে ধনেপাতাটাকে অ্যাড করেই পেস্ট করতে পারেন। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখন আমার এই পেস্টটা রেডি। দেখেছেন কতটা সুন্দর হয়েছে না পেস্ট? ঠিক এরকমই তৈরি করে নিতে হবে। এবার এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে। এর মধ্যে বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে। এই পেস্টটার সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চাইলে গোটা জিরেও দিতে পারেন। যদি ধোকাটা ফ্রাই করে দিতে চান টিফিন হিসেবে, তাহলে সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর গোটা জিরে দিয়ে দিলে খুব ভালো লাগে। সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে পরে ভাগ করে নেব। এবার এটাকে ভাপানোর জন্য একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি। চাইলে যে কোনো পাত্রে আপনারা ভাপিয়ে নিতে পারেন। যে পাত্রে ভাপাবেন সেই পাত্রে অবশ্যই সামান্য তেল ব্রাশ করে নিতে হবে, যেভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। তবে পুরো ধোকাটা খুব ভালোভাবে রিমুভ করা যায়। এবার টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত পেস্টটাকে ঢেলে ভালো করে ট্যাপ করে নিয়ে ঢাকা আটকে ভাপাতে দিয়েছি। তবে ভাপানোর আগে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এই জলে আমি 2টো কাজ সারবো। ওই যে আমি কিছু গোটা মশলা দেখিয়েছিলাম, সেই মশলাগুলো এই জলের মধ্যে সিদ্ধ করে নেব। ফলে মশলাটা খেতেও টেস্টি হয় আর সময়ও কম লাগে। আর এই নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে উপরে পাত্রটাকে বসিয়ে ভাপাতে দিয়েছি। 10 মিনিট পরে আমি যে পাত্রটাতে পেস্টটা দিয়েছিলাম সেই পাত্রটাকে একবার তুলে নিয়েছি। দেখুন তখনও পর্যন্ত কাঁচা আছে। বাকি মশলাগুলোকে তুলে এটাকে নতুন জল দিয়ে আবার ওই টিফিন বক্সটাকে ভাপাতে দিয়েছি, যাতে এই মশলাগুলো বেশি না সিদ্ধ হয়ে যায়। আর এই জলটা কিন্তু ফেলা যাবে না, এই জলটা রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। এখন দেখুন এই পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে আমি টিফিন বক্সটাকে আবার এটার মধ্যে দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি আরো 15 মিনিটের মতো। যতক্ষণে ভাপানো হচ্ছে ততক্ষণে আমরা এই ছেঁকে রাখা ঠান্ডা হয়ে যাওয়া মশলাটাকে পেস্ট করে নেব। চাইলে টমেটোর খোসাটাকে আপনারা ফেলে দিতে পারেন, আমি আর ফেলিনি। এখন এই সমস্ত কিছু মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। প্রয়োজনে জল দিতে হবে। আর ওই যে মশলার জলটা রেখে দিয়েছি কিন্তু, দেখিয়ে দিলাম। এখন দেখুন 15 মিনিট পর আমার এই ধোকাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেব। এখন এই কড়াইটাকে বসিয়ে দিয়েছি হালকা আছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। চাইলে সর্ষের তেলও করতে পারেন, প্রয়োজনে ঘি দিতে পারেন। এখন তেল গরম হয়ে গেলে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে, তবেই রান্নাটা খেতে টেস্টি হয়। এদিকে পুরোপুরি ঠান্ডা না হওয়া সত্ত্বেও আমি এটাকে তুলে নিয়েছি, তাই ধোকাটা একটু ভেঙে গেছে। কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে অপূর্ব হয়। এবার এটাকে আমার পছন্দ মতো আকৃতিতে আমি কেটে নিয়েছি। আর এটা এতটাই নরম হয়, খুব বেশি এটাকে চাপাচাপি করা যাবে না। এদিকে আলু ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই আলু ভাজার কড়াইতেই আমি আরো বেশ কিছুটা রিফাইন্ড অয়েল যোগ করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ধোকাগুলোকে একে একে দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে নাও ভাজতে পারেন। এবার এগুলোকে ভেজে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে, তবে সাবধানে উল্টে নিতে হবে।
যেহেতু এটা ডিম দেওয়া আর বেশ নরম হয়, আমি আগে থেকেই বলছি, সাবধান করছি। এভাবে সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়েছি। পরে আরো বেশ কিছুটা রিফাইন্ড অয়েল যোগ করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়ন, দিয়েছি হাফ চা চামচ গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে তৈরি করা মশলা পেস্ট। মশলাটাকে কষাতে হবে, প্রয়োজনে দিয়ে দিতে হবে ওই যে আগে সিদ্ধ করা জল মশলার, সেই জল দিয়েই আমি মশলাটাকে কষাতে দিয়েছি। এই সময় যোগ করেছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1 চা চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, এই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যখন ভালোভাবে কষে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলুটাকেও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণে সিদ্ধ হচ্ছে। প্রয়োজনে মাঝে মাঝে আমি ওই সিদ্ধ করা মশলার জলই দিয়ে দিয়েছি। তবে খুব বেশি জল ব্যবহার করা যাবে না। যদি মনে হয় একটু নরম খাবেন তাহলে জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। যেহেতু এটা রুটি আর পরোটার সঙ্গে খাবো তাই এটাই আর জল বেশি দিইনি। ভাতের সঙ্গে খেলে একটু জলটা বেশি লাগবে, তবে খুব বেশি ঝোল করবেন না। যত বেশি ঝোল করবেন এই ধোকাগুলো ঝোলের মধ্যে ঢুকে গেলে এগুলো গলে যাবে, তখন এই ধোকার টেস্টটা আর পাবেন না। যখন সমস্ত রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে তখন ধোকাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর সব শেষে দিয়ে দিতে হবে গাওয়া ঘি। এই গাওয়া ঘিটাকে হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না আপনারা খাচ্ছেন। শুধু খাবার আগে এটাকে পরিবেশন করুন, জাস্ট অপূর্ব হয়। এটা শুধু রুটি, পরোটা, লুচি অথবা ভাত না, এটা পোলাওয়ের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আবার কখনো কখনো বললাম না, এটাকে তরকারি না বানিয়ে শুধু শুধুও খাওয়া যায়। তাহলে এই মটরশুঁটি থাকতে থাকতে একবার তৈরি করে ফেলুন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।